গোটা হাসপাতাল মুখর ক্যাপ্টেন আর্য হেসনের অস্থির ব্যস্ত দুশ্চিন্তাগ্রস্ত পদচারণায়। জরুরি বিভাগের সম্মুখে রীতিমতো ডাক্তারদের একটি ছোটখাটো জটলা পেকেছে হুলস্থুল কাণ্ড। টুইঙ্কেল বাবার কোলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে তখন থেকে। হঠাৎ একজন ডাক্তার বের হয়ে আর্যকে অভয় দিয়ে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার এহসান, ওনার ডান হাতটা জাস্ট একটু ইনজুর্ড, বাট টেনশনের কিছু নাই, মাইনর ইনজুরি। আমরা ব্যান্ডেজ করে দিয়েছি। ডাক্তার এর অভয়বাণীতেও কাটল না আর্যর ভয়ের রেশ। চিন্তা কাটাতে সে ফের শুধালো, এখন কি অবস্থা ডাক্তার? শি ইজ ওয়েল নাও। ব্যাস, শি ইজ ওয়েল নাও। কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই আর্য এক প্রকার কাউকে তোয়াক্কা না করেই দ্রুত পদে কেবিনের ভেতরে প্রবেশ করল। টুইঙ্কেল কোল থেকে নামার জন্য ছটফট করে উঠেছে। কেবিনের ভেতরে সাদা চাদর ঢাকা বেডে আধশোয়া হয়ে বসে আছে তৃষা। তার ডান হাতটা শুভ্র ব্যান্ডেজে মোড়ানো, যা তার আকাশি রঙের কামিজের সাথে এক করুণ বৈপরীত্য তৈরি করেছে। তৃষার মুখখানা ফ্যাকাশা হয়ে গেলেও চোখ দুটো যেন এখনও সেই অঘটনের রেশ বয়ে বেড়াচ্ছে। টুইঙ্কেল এক ছুটে বেডের পাশে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখ দুটো জলে টইটম্বুর। সে খুব সাবধানে তৃষার ভালো হাতটা ধরে কান্না ভেজা গলায় বলে উঠল, বানি, ও বানি, তোমার কি অনেক পেইন হচ্ছে? ওই পচা গাড়িটা কেন তোমাকে ধাক্কা দিল? আমরা তোমাকে অনেক মিস করছিলাম। পাপা তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তৃষা ম্লান হাসল। বাহাতে টুইঙ্কলের চোখের জল মুছে দিয়ে তাকে বেডের উপর টেনে নিল। অত্যন্ত আদুরে গলায় সান্ত্বনা দিয়ে বলল, না সুইটহার্ট, আমার একদম ব্যথা করছে না। কিন্তু তুমি এভাবে কাঁদলে কিন্তু বানিও কেঁদে ফেলবে। এ বাণীর জন্য এখন একটু হাসো প্লিজ। ঠিক তখনই আর্য বেডের একদম শিহরে এসে দাঁড়ালো। তার চোখে মুখে তখনও আতঙ্কের সেই কালো ছায়া লেপ্টে আছে, শার্টের হাতা গোটানো, কপালে বিন্দু বিন্দু ঘাম। আর্যকে আজ বড় বেশি অগোছালো লাগছে। সে কয়েক সেকেন্ড স্থির চোখে তৃষার দিকে তাকিয়ে রইল। তার সেই সুগভীর চাউনিতে শাসন ছিল নাকি অন্য কোনো অব্যক্ত আকুলতা, তা বোঝা দায়। সে বেশ ব্যতিব্যস্ত অথচ রাশভারী কণ্ঠে শুধালো, আর ইউ ওয়েল তৃষা? নাকি কেবল এই বাচ্চাটাকে ভোলানোর জন্য মিথ্যা বলছেন? আপনার কি কোনো হিতাহিত জ্ঞান নেই? জাস্ট একটা পথ শিশুকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা এভাবে রিস্কে ফেলার মানে কি? আপনি কি নিজেকে সুপারম্যান মনে করেন? তৃষা আর্যর দিকে তাকাতেই দেখল সেই পরিচিত মিস্টার মুড কিলার ইমেজের আড়ালে আজ এক অদ্ভুত অস্থিরতা। সে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে শান্ত স্বরে বলল, আমি ঠিক আছি। আর শিশুটা, ও যদি রাস্তায় পড়ে থাকতো তবে গাড়িটা ওকে পিষে ফেলতো। আমি কেবল ওকে সরিয়ে দিয়েছি, নিজেকে সুপারম্যান ভাবিনি, কেবল একজন মানুষ ভেবেছিলাম। আর্যের চোয়ালটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে এক কদম এগিয়ে এসে চিন্তিত ভাবটা অতি সন্তর্পণে লুকিয়ে রুক্ষ ভঙ্গিতে বলল, হিউম্যানিটি ইজ গুড, বাট স্টুপিডিটি ইজ নট। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে জাস্ট কয়েক সেকেন্ডের হিরোইজম দেখাতে গিয়ে আপনি যদি আজ কোনো বড় ডিজাস্টার ঘটিয়ে ফেলতেন, তবে এই বাচ্চাটার কি হতো? আপনি কি জানেন আপনার এই ক্লামজি হিরোইজম আমাদের সবাইকে কতটা প্যানিকড করে দিয়েছিল? ইটস জাস্ট ইউর পিওর কেয়ারলেসনেস। তৃষা বিরক্তি নিয়ে মুখ ফিরিয়ে নিল। বিড়বিড় করে বলল, উপদেশ শুরু হয়ে গেল, মিস্টার মোটকিলার কথাকার। আর্য শুনতে পেয়েও যেন না শোনার ভান করলো। সে পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ইনস্ট্রাকশন দিল। তারপর পুনরায় তৃষার দিকে ফিরে বলল, মেডিকেল রিপোর্টস ক্লিয়ার, তবে আপনার এই ইম্পালসিভ ডিসিশন নেওয়ার অভ্যাসটা কিন্তু অ্যালার্মিং। নেক্সট টাইম রাস্তায় হাঁটার সময় সোশ্যাল ওয়ার্কের চিন্তাটা ব্রেইন থেকে ডিলিট করে দিয়ে কেবল নিজের সেফটির দিকে ফোকাস করবেন। আপনার গ্র্যাভিটি এমনিতেই নড়বড়ে, তার উপর এই অ্যাক্সিডেন্টাল স্টান্টগুলো আর নিতে পারছি না। তৃষা এবার জেদ করে বলল, আমি তো আর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিনি, পরিস্থিতিটাই এমন ছিল। আপনি কি চান আমি একটা শিশুকে মরতে দেখতাম? টুইঙ্কেল দুজনের মাঝে দাঁড়িয়ে পাপা আর বানির এই ঠান্ডা লড়াই দেখছিল। সে আর্যর হাত ধরে বলল, পাপা, বানিকে বকো না তো, বানি তো হিরোইন, চলো আমরা বানিকে বাড়ি নিয়ে যাই। আর্য তৃষার দিক থেকে নজর সরিয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। যাওয়ার জন্য ঘুরিয়ে দাঁড়িয়েও একবার আর চোখে তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকিয়ে বলল, রেডি তো? বিল সেটেল করা হয়ে গেছে। আর হ্যাঁ, বাড়ি গিয়ে কিন্তু কোনো এক্সকিউজ চলবে না। আপনাকে প্রপার বেড রেস্টে থাকতে হবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যান অর্ডার, নট আ রিকোয়েস্ট। তৃষা এক হাত দিয়ে ওড়নাটা সামলাতে সামলাতে মনে মনে গাল ফুলিয়ে ভাবল,
আস্ত একটা ডিকটেটর। মানুষ অসুস্থ হলে একটু মিষ্টি কথা বলে, আর উনি আমার আসছেন কমান্ড দিতে। ফক্কেনির ঘরের মডার্ন জমিদার কথাকার। ভারী পরিবেশ আর বিদঘুটে সব গন্ধ। হাসপাতালটা বরাবরই অপছন্দের তৃষার। যদিও এটা স্বাস্থ্যসম্মত বিন হসপিটাল ছিল, তবু হাসপাতালের পরিবেশে সবসময় বিরক্তি করে তৃষার জন্য। এক প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচে সে। ঘন্টাখানেক হয়তো এসেছে তারা এর মধ্যেই দম বন্ধ হয়ে আসছে তার। কিছুক্ষণ হাসপাতালের করিডোর পেরিয়ে তৃষা আর আর্য তৃষাকে নিয়ে পার্কিং লটের দিকে অগ্রসর হলো। তৃষা এতক্ষণে হাঁপ ছেড়ে বেঁচেছে। আর্যর এক হাতে টুইঙ্কেল আর অন্য হাতে সে অত্যন্ত সন্তর্পণে তৃষার অসুস্থ হাতটি ধরে রেখেছে, যেন অসামান্য অসতর্কতায় এই কাচের পুতুলটি আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গাড়ির কাছে পৌঁছাতেই আর্য পকেট থেকে রিমোট টিপে লক করলো। সে অত্যন্ত কমলতার সাথে তৃষার জন্য পেছনের দরজাটি খুলে দিয়ে দাঁড়িয়ে রইল। তৃষা যখন গাড়িতে উঠতে গেল, তখন চোট পাওয়া ডান হাতটি ব্যথায় তার মুখের যন্ত্রণায় কুঁচকে উঠল। আর্য তীক্ষ্ণ নজর তা এড়ালো না। সে দ্রুত টুইঙ্কেলকে পাশে সরিয়ে দিয়ে নিজেই ঝুঁকে এলো তৃষার দিকে। 1 সেকেন্ডের জন্য যদি কখনো একটু শান্ত হয়। আর্য তীক্ষ্ণ স্বরে স্বামীর উক্তিতে মুখ কুঁচকে কিছু বলতে যাবে, তার আগেই আর্য তৃষার কোমরে এক হাত দিয়ে অন্য হাতে তার কাঁধ আগলে ধরে অতি সাবধানে তাকে পেছনের সিটে বসিয়ে দিল। তৃষা আর্যর এমন আকস্মিক কাণ্ডে বিস্ফোরিত নয়নে তাকালো। অনুভব করলো আর্যর গায়ের সেই পরিচিত কাষ্ঠল সৌরভ আর তার হাতের উষ্ণতা। কয়েক সেকেন্ডের জন্য দুজনের নিঃশ্বাস যেন একীভূত হয়ে গেল। তৃষার হৃৎপিণ্ডটা অবদ্ধ হয়ে ধুকপুক করছে, অথচ আর্যর চোখে তখন কেবল এক নিবিড় সুরক্ষার আবেশ। তৃষাকে বসিয়ে দিয়ে আর্য যখন সিটবেল্টটা টেনে দিচ্ছিল, তখন তৃষা আমতা আমতা করে বলল, আমি নিজেই পারতাম। আপনি কেন শুধু? আর্যর চোখের দিকে সরাসরি তাকিয়ে বেলটা ক্লিপে আটকে দিয়ে বলল, আপনার পাড়ার দৌড় তো আজ হাসপাতাল পর্যন্ত দেখাই গেল। সো এখন থেকে পরবর্তী ইনস্ট্রাকশন না দেওয়া পর্যন্ত আপনি জাস্ট একটা প্যাসিভ অবজেক্ট হয়ে থাকবেন, কথা বলবেন কম, আর নিজের এই ইনজোর্ড বডিটাকে নাড়াচাড়া করবেন আরও কম। ইজ দ্যাট ক্লিয়ার? তৃষা জানালা দিয়ে বাইরের দিকে মুখ ফিরিয়ে নিল। বিড়বিড় করে বলল, মিস্টার ডিকটেটর, সাহায্যের নামেও জাস্ট হুকুম জারি করছেন। আর্য ড্রাইভিং সিটে বসে আয়নায় তৃষার প্রতিবিম্বের দিকে একবার তাকালো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলল, শুনেছি মিস তৃষা, আপনার ওই ভোকাবুলারি ব্যাংক থেকে আমাকে দেওয়া বিশেষণগুলো কিন্তু আমি সব সেভ করে রাখছি। সময় মতো সুদে আসলে ফেরত পাবেন। টুইঙ্কেল এতক্ষণ পাপা আর বানির এই গাম্ভীর্যের দৈরত দেখছিল। সে পেছনের সিটে তৃষার কোল ঘেঁষে বসে তার ছোট্ট হাতে তৃষার সুস্থ হাতের ওপর রাখলো। গাড়ি স্টার্ট দিতে টুইঙ্কেল বড় বড় চোখ করে আর্যর দিকে তাকিয়ে বিজ্ঞের মতো করে বলে উঠল, পাপা, তুমি মিছি বানিকে বকছো কেন? তুমি তো সারা রাস্তা কোলে করে আমাকে নিয়ে আসো, বানিকে কেন কোলে তুললে না? তুমি কি জানো না, হিরোইনদের ব্যথা পেলে হিরোরা কোলে তুলে নেয়? তুমি বানিকে শুধু সিট বেল্ট বেঁধে দিলে, ওকে পুতুল নাকি? ড্রাইভিং সিটে বসা আর্যর হাতটা গিয়ারে থাকা অবস্থায় হঠাৎ একটু কেঁপে উঠল। আয়নায় সে দেখলো টুইঙ্কেল বেশ আয়েশ করে তৃষার ওপর হেলান দিয়ে বসে আছে। মেয়ের এমন অকাট্য যুক্তিতে আর্যর মতো দুধে অফিসারেরও যেন বাক্য স্ফূর্তি হলো না। সে শুকনো একটা ঢোক গিলে পরিস্থিতি সামাল দিতে বলল, মাম্মাম, বানি এখন অসুস্থ আর আমি তো ড্রাইভার কি গাড়ি ফেলে রেখে কাউকে কোলে নিতে পারে? তুমি বরং বানিকে ধরো যাতে ও আর না পড়ে যায়। টুইঙ্কেল সার্ভার পাত্রে নয়। সে তৃষার চিবুক ছুঁয়ে আদুরে গলায় বলল, বানি, পাপা একদম পচা। তুমি বড় বড় কথা বলে, শুধু বড় বড় কথা বলে। তুমি ভেবো না তো আমি তোমাকে একদম শক্ত করে ধরে রাখবো। আচ্ছা বানি, তুমি তো হিরোইন হয়ে বাবুটাকে বাঁচালে, এখন পাপা কি তোমাকে পুরস্কার হিসেবে বড় চকলেট বক্স কিনে দিবে? পাপা কিন্তু আমাকে বলেছিল তুমি অনেক ব্রেভ। তো তৃষা চট করে আর্যর দিকে তাকাতেই দেখলো আর্য দ্রুত চোখ সরিয়ে রাস্তার দিকে নিবদ্ধ করলো। তৃষা মৃদু হেসে টুইঙ্কেলকে নিজের কাছে টেনে নিল। মনে মনে ভাবলো, এই গম্ভীর খাম্বটা তবে আড়ালে আমার প্রশংসা করে।
বাইরে তো শুধু ডিকটেটরগিরি। তৃষা টুইঙ্কেলের কপালে একটা চুমু খেয়ে বলল, চকোলেট লাগবে না সোনা। পাপা যে বকা দিচ্ছে না, এটাই বড় প্রাইজ। তুমি বরং পাপাকে বলো এখন তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে। বাণীকে তো আবার অর্ডার মেনে রেস্ট নিতে হবে। টুইঙ্কেল এবার আর্য ছিটের পেছন থেকে তার শার্ট টেনে ধরে বলল, পাপা শোনো, বাড়ি গিয়ে তুমি বাণীকে একলা ফেলে রাখবে না কিন্তু। বাণী একা থাকতে ভয় পাই। তুমি বাণীর ঘরে ল্যাপটপ নিয়ে বসবে আর বাণীকে কার্টুন দেখাবে। আর হ্যাঁ, বাণীকে নিজ হাতে ওষুধ খাইয়ে দেবে। বাণী তো ওষুধ খেতে গেলেই মুখটা তিতকুটে করে ফেলে। আর্যর কপালে এবার দুশ্চিন্তার বদলে ঈষৎ লজ্জার রেখা ফুটে উঠল। সে ধরা গলায় বলল, মাম্মা, বাণী বড় হয়েছে, সে নিজেই খেতে পারে, তুমি কি কথা বলা বন্ধ করবে? তৃষা নিজেই খানিকটা চুপসে গেল টুইঙ্কেলের বাচ্চামি সুলভ এমন কথাই। সে টুইঙ্কেলকে টেনে তার মুখে আদুরে স্পর্শ লেপে বলল, ড্রাইভিংয়ের সময় বেশি কথা বলতে হয় না কিউটি পাই, নইলে পাপার কনসেন্ট্রেট নষ্ট হবে। তুমি বরং আমার সাথে গল্প করো। রাস্তার জ্যামের কারণে গাড়ি বারবার থামছিল। আর্য ড্রাইভিং অত্যন্ত স্মুথ, তবু প্রতিটি ব্রেক করার সময় সে আইনের নজর রাখছিল তৃষার দিকে। হঠাৎ করে একটা গর্তে চাকা পড়তেই গাড়িটা একটু ঝাঁকুনি খেল। আর্যর হাতটা যেন স্বয়ংক্রিয়ভাবে গিয়ার ছেড়ে পেছনের সিটের দিকে চলে গেল তৃষাকে আগলাতে। ব্যথা লেগেছে? আর্যর কণ্ঠস্বরে চিন্তার রেশ স্পষ্ট। তৃষা মাথা নেড়ে জানালো, সে ঠিক আছে, কিন্তু সে লক্ষ্য করলো আর্যর কপালে এখনো চিন্তার রেখাগুলো মেলায়নি। বাড়ি ফেরার পথে তৃষা লক্ষ্য করলো আর্য একটি ওষুধের দোকানের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমেই সে নিজেই ভেতরে গেল এবং কিছুক্ষণ পর একটা ছোট ব্যাগ হাতে নিয়ে ফিরে এলো। আপনার পেন কিলার আর কিছু মাল্টিভিটামিন, আর হ্যাঁ, এই লজেন্সগুলো টুইঙ্কেলের জন্য নয়, আপনার জন্য। তেতো ওষুধের পর যদি মুখটা করলার মতো তেতো হয়ে থাকে তবে এগুলো কাজে দেবে। আর্য প্যাকেটটা তৃষার কোলে রাখলো। তৃষা অবাক হয়ে লজেন্সের প্যাকেটটার দিকে তাকিয়ে রইল। আর্যর এই সূক্ষ্ম কেয়ারগুলো যেন এক অদ্ভুত রসায়ন তৈরি করছে। সে মনে মনে ভাবল, লোকটা কি মানুষ নাকি কোনো রিডল? এক মুহূর্ত বকছে, পরক্ষণে আবার লজেন্স কিনে দিচ্ছে। আর্যর গাড়িটা শুকনিরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। আর্য দ্রুত গাড়ি থেকে নেমে তৃষার পাশে দরজাটা খুলে দিল। টুইঙ্কেলকে কোলে নিয়ে তৃষাকে পাশাপাশি নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আজকের জন্য আপনার অ্যাডভেঞ্চার কটা শেষ। এখন থেকে ডিনারের আগ পর্যন্ত আপনি প্রপার বেড রেস্টে থাকবেন। তৃষা আর্যর চোখে চোখ রাখল, দেখল সেই শাসনের আলে শান্তির এক ছাপ। মানুষ তার জন্য আজ কতটা অস্থির ছিল তা তার এই লালচে চোখ দুটোই বলে দিচ্ছে। তৃষা কিছু না বলে কেবল মৃদু মাথা নড়ল। সিঁড়ি দিয়ে ওঠার সময় তৃষা লক্ষ্য করলো আর্যর হাতে তার সেই আকাশি রঙের ওড়নার এক প্রান্ত, যা সে অতি সাবধানে ধরে রেখেছে যাতে মেঝেতে না লুটিয়ে পড়ে। আর্যর সূক্ষ্ম খেয়ালগুলোতে অলক্ষ্যে মুচকি হাসল তৃষা। রুমের সামনে আসতেই আর্য তৃষার উদ্দেশ্যে ফের বলল, রেস্ট নেবেন, এখন টোটালি রুম থেকে বের হবেন না কিন্তু। টুইঙ্কেলের লিস্টের সবটা না হলেও ওষুধ আর রেস্টের পার্টটা কিন্তু আমি স্ট্রিক্টলি মনিটর করব। আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি যে টুইঙ্কেলের চেয়েও কম তা আজ প্রমাণিত। সো নো মোর আর্গুমেন্টস। তৃষা মুখখানা বাংলার পাঁচের মতো করে ভেতরে প্রবেশ করলো, মনে মনে বিড়বিড়ালো, স্বাভাবিক কথাও যদি একটু ঠিকভাবে বলে। রাতের নিস্তব্ধতা শুকনীরকে এক মায়াবী চাদরে ঢেকে দিয়েছে। তৃষার ঘরে মৃদু নীল আলো জ্বলছিল। ওষুধের ঝিমুনি আর ক্লান্তিতে সে কখন যে চোখ ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। যখন ঘুম ভাঙল, ঘড়ির কাঁটা তখন রাত 9টার ঘর ছুঁই ছুঁই। ধরফর করে বিছানায় উঠে বসলো তৃষা। ব্যান্ডেজ করা ডান হাতটা অবশ হয়ে আছে, কিন্তু তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করছে তার মনে। বাড়ির রাতের ডিনারের দায়িত্বটা তো তার ছিল। এ বাড়িতে আসার পর থেকে তো সে দায়িত্ব সে নিজেই গ্রহণ করেছে। তৃষা দ্রুত বিছানা ছাড়ল। ওড়নাটা কোনো মতে বাম হাতে টেনে নিয়ে সে পা টিপে টিপে রুম থেকে বের হলো। তার মনে একরাশ অপরাধবোধ। নিশ্চয়ই আর্য টুইঙ্কেল না খেয়ে বসে আছে, কিংবা হয়তো টুইঙ্কেল খিদেই কান্না করছে। সিঁড়ি দিয়ে দ্রুত নামতে নামতে নিচে হলঘরের নিস্তব্ধতা দেখে সে অবাক হলো, কিন্তু রান্নাঘরের কাছাকাছি আসতেই তার কানে ভেসে এলো খুন্তি নাড়া শব্দ আর টুইঙ্কেলের খিলখিল হাসি। তৃষা রান্নাঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে যা দেখলো
তাতে তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। রান্নাঘরে সেই অতি পরিচিত পরিবেশে আজ এক অভূতপূর্ব দৃশ্য। যাকে সব সময় ইস্ত্রি করা শার্ট আর দামি স্যুটে দেখা যায়, সেই আর্য এহসানই আজ নিজের ধবধবে সাদা শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত গুটিয়ে কোমরে একটা গাঢ় রঙের অ্যাফরন জড়িয়ে দাঁড়িয়ে আছে। হাতে চপার আর অত্যন্ত দক্ষ হাতে সে সবজি কুচি করছে। আগুনের তাপে আর্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু তার মনোযোগ পুরোপুরি কড়াইয়ের দিকে। রান্নাঘরের চুলার পাশের কাউন্টার টপের ওপর আয়েশ করে বসে আছে টুইঙ্কেল। সে দুই পা দোলাচ্ছে আর অনর্গল বকবক করে চলছে। পাপা, তুমি তো বাণীকেও ছাড়িয়ে গেছো। তুমি কি জানো, বাণী যখন আলু কাটে তখন মাঝে মাঝে আঙ্গুল কেটে ফেলে। তুমি তো একদম প্রো। আচ্ছা পাপা, তুমি কি ইউটিউবের শেফদের মতো কড়াইটা ওপরে ছুঁড়ে মারতে পারো? আর্য রান্না করতে করতেই আলতো হাসলো। চুলার আঁচ কমে এসে টুইঙ্কেলের গা টিপে দিয়ে বলল, ওটা শেফরা করে, আমি তো জাস্ট তোমার আর তোমার অসুস্থ বাণীর জন্য কোনো মতো কাজ চালাচ্ছি। বাণী যদি কাল সকালে উঠে দেখে আমি তার কিচেন দখল করেছি, তবে তো সে আমাকে মিস্টার ডিক্টেটর থেকে মিস্টার ইন্টারফেয়ার বানিয়ে দেবে। টুইঙ্কেল হাসতে হাসতে গড়িয়ে পড়ল, না পাপা, বাণী তো আজ তোমাকে দেখে ফিদা হয়ে যাবে। পাপা, বাণী কিন্তু অনেক চিজ পছন্দ করে, তুমি কি পাস্তায় এক্সট্রা চিজ দেবে? তৃষা দরজার আড়ালে দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে রইল। যে মানুষটা 1 ঘন্টা আগে হাসপাতালে তাকে ধমকাচ্ছিল, সেই এখন নিজের হাতে তার জন্য রাতের খাবার রাঁধছে। আর্যর হাতে সেই সাবলীল মুভমেন্ট আর টুইঙ্কেলের সাথে তার এই নিবিড় সখ্যতা তৃষার মনে সবটুকু অভিমান এক নিমেষে জল করে দিল। সে আর স্থির থাকতে পারল না, দ্রুত রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ে বিড়বিড় করে বলল, আপনি আপনি এখানে কেন? আর এসব কি করছেন? আমি তো নেমে আসছিলাম রান্না করতে। আর্য চমকে পেছনে ফিরল। তৃষাকে দেখেই তার কপালে আবার সেই বিরক্তির ভাঁজ পড়ল। সে চপারটা পাশে রেখে গম্ভীর গলায় বলল, আপনাকে কি আমি বেড রেস্টে থাকার অর্ডার দেয়নি? নাকি আপনি বাংলা বুঝতে পারেন না? তৃষা আমতা আমতা করে বলল, না মানে রাত হয়ে গেছে, আপনারা না খেয়ে থাকবেন তাই। এই বাড়িতে আপনার ছাড়াও একজন সক্ষম মানুষ আছে, সেটা কি ভুলে গিয়েছিলেন? তাহলে আপনি রান্না করবেন? এই যে শুনুন, শুধু এখানে না, শেপে আমার জন্য আমার নিজেকেই রান্না করতে হয়। সো আই হ্যাভ এ নলেজ কীভাবে রান্না করতে হয়, তাই আপনার এমন ফালতু টেনশন না করলেও চলবে। যান গিয়ে রেস্ট নিন। তৃষা দোনা মনে করে বলল, না মানে আপনি কতটুকুই বা পারবেন? রান্নাবান্না তো অভ্যাসের ব্যাপার। তাছাড়া টুইঙ্কেল চিজ পাস্তা খেতে চেয়েছে, ওটা বেশ ট্রিকি। আমাকে দিন, আমি বাঁ হাতেই ম্যানেজ করে নেব। আর্য হাতের খুন্তিটা একপাশে রেখে আর চোখে তৃষার দিকে তাকালো। তৃষার ব্যান্ডেজ করা হাতটার দিকে একবার ইশারা করে বলল, আপনার এই বাঁ হাতের খেল দেখার শখ আপাতত আমার নেই। নিজের উপর হিরোইজমের যে ওভারডোজ আপনি হাসপাতালে নিয়েছেন, সেটা কি এখনও কাটেনি? আর রান্নার কথা বলছেন, জাহাজে যখন মাছ সমুদ্রে ডিউটি থাকে তখন নিজের খাবার নিজেকেই ম্যানেজ করতে হয়। আমি আপনার মতো কেবল রেসিপি ভিডিও দেখে রান্না শিখিনি মিস তৃষা। আই হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ। সো অনধিকার প্রবেশ বন্ধ করে ডাইনিংয়ে গিয়ে বসুন। তৃষা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাউন্টার টপ থেকে লাফ দিয়ে নিচে নামলো টুইঙ্কেল। সে 2 কোমরে হাত দিয়ে কপালে হালকা ভাঁজ ফেলে একদম বড়দের মতো ভঙ্গিতে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। তার ডাগর ডাগর চোখে তখন শাসনের ছোঁয়া। বানি, তুমি কেন কথা শোনো না বলো তো? পাপা তোমাকে বলেছে তো রেস্ট নিতে। তুমি কি জানো না, যারা কথা শোনে না তাদের পুলিশে ধরে নিয়ে যায়? আর এখন তো পাপা নিজেই পুলিশ। পাপা তো এখন শেফ। তুমি যাও তো বানি, ডাইনিংয়ে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসো। পাপা আর আমি মিলে আজ তোমাকে সারপ্রাইজ ডিনার খাওয়াবো। টুইঙ্কেলের এই মিনি ডিক্টেটর রূপে তৃষার হাসি পেয়ে গেল। ওকে বাবা, ওকে, আমি হার মেনে নিলাম। তোমাদের বাবা মেয়ের সাথে যেতে আমার সাধ্যের বাইরে। আমি চললাম ডাইনিংয়ে। তৃষা ডাইনিং টেবিলের একটি চেয়ার টেনে বসলো। আজ শুকনীরের এই নিস্তব্ধ রাতটা তার কাছে বড় বেশি চেনা অথচ অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ পরেই সুগন্ধ পাস্তার ঘ্রাণ ছড়িয়ে পড়লো পুরো ঘরে। আর্য ধীরে স্থির পায়ে ট্রে হাতে নিয়ে ডাইনিংয়ে এলো। ডিশগুলো টেবিলের মাঝখানে সাজিয়ে রাখতে রাখতে সে একবার তৃষার দিকে তাকালো। আর্যর অ্যাপ্রনটা এখন খোলা, শার্টের হাতাগুলো আগের মতোই গোটানো। আগুনের তাপে তার ফর্সা মুখটা ঈষৎ লাল হয়ে আছে। আর্য শান্ত স্বরে বলল, ডিনার ইজ রেডি। টুইঙ্কেল, যাও হাত ধুয়ে আসো।
খাওয়া শুরু হতেই তৃষা একটু বিপাকে পড়ল। তার ডান হাতটি ভারী ব্যান্ডেজে মোড়ানো, নড়াচড়া করলেই ব্যথায় টনটন করে উঠছে। সে বাম হাত দিয়ে চামচ ধরার চেষ্টা করলো, কিন্তু বাম হাতের আঙুলগুলো যেন তার অবাধ্য। চামচটা বারবার থালা থেকে ছিটকে যেতে চাইছে। তৃষার এই অসহায়ত্ব টুইঙ্কেলের নজর এড়ালো না। সে নিজের মুখে এক চামচ পাস্তা পুড়ে দিয়ে চিবোতে চিবোতে বলল, বানি, তুমি বাম হাত দিয়ে খাওয়ার ট্রাই করছো কেন? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তান খায়? আর তুমি তো আমাদের হিরোইন বানি। তৃষা একটু অপ্রস্তুত হয়ে হাসলো। না সোনা, আমার ডান হাতে তো ব্যথা, তাই ভাবলাম একটু বাম হাত দিয়ে ট্রাই করি। চামচ দিয়ে তো পারবই। টুইঙ্কেল এবার তার থালা সরিয়ে দিয়ে আর্যর দিকে তাকালো। তার চোখে তখন এক দুষ্টু বুদ্ধি। সে আর্যর হাত টেনে ধরে বলল, পাপা দেখো, বানি খেতে পারছে না। তুমি কি দেখছো না ওর কত কষ্ট হচ্ছে? বানি তো কালকে আমাদের শপিংয়ে সাহায্য করেছিল, আজও অসুস্থ। তুমি বানিকে খাইয়ে দাও না পাপা। তুমি তো আমাকে কত সুন্দর করে খাইয়ে দাও। তৃষা চমকে উঠে প্রায় আতকে উঠল। না না, তার প্রয়োজন নেই। আমি আমি চামচ দিয়েই ম্যানেজ করে নেব। উনি অনেক কাজ করেছেন, ওনার এখন খাইয়ে দেওয়ার দরকার নেই। আর্য তখন অনিশ্চুপ। তার গম্ভীর মুখ থেকে দেখে বোঝার উপায় নেই সে মনে কি চলছে। তবে টুইঙ্কেল ছাড়ার পাত্রে নয়, সে জেদ ধরে বলল, না পাপা, তুমি যদি বাণীকে না খাইয়ে দাও তবে আমিও খাবো না। বাণী আমাদের অসুস্থ, আর অসুস্থদের যত্ন করতে হয়। তুমিই শিখিয়েছ, তুমি খাইয়ে দাও। তৃষার অস্বস্তিতে কুকুরে যাচ্ছিল। আর্যর দিকে তাকাতেই আর্য ধীরে লয়ে নিজের চেয়ারটা তৃষার একটু কাছে টেনে আনলো। আর্যর প্রতিটি মুভমেন্ট এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত ভঙ্গিতে চামচটা হাতে তুলে নিল এবং পাস্তার একটি লকমা তুলে ওদের সাবধানে ফু দিয়ে ঠান্ডা করলো। তৃষা বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। আর্য চামচটা তৃষার ঠোঁটের কাছে ধরলো। তৃষাকে বিস্ময়ে বিমোর দেখে সে বলল, মুখটা একটু হা করবেন নাকি আমি চামচটা আপনার কপালে ঠেকাবো? আপনার জেদটা কি পেটের খিদের চেয়েও বড়? তৃষা আর কথা না বলতে পারল না। সে আড়ষ্ট ভঙ্গিতে মুখটা একটু হা করলো। আর্যর হাতে সেই লোকমাটি মুখে দিতেই এক অদ্ভুত স্বাদ তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আর্যর হাতে সেই স্পর্শে যেন কোনো জাদুর ছোঁয়া ছিল। পুরো ডাইনিং রুমটা এক নিমেষেই নিস্তব্ধ হয়ে গেল। কেবল টুইঙ্কেলের খুশিময় চাউনি আর চামচ কাটার মৃদু শব্দ সেখানে প্রাণ পাচ্ছিল। আর্য একটার পর একটা লোকমা তৃষার মুখে তুলে দিচ্ছিল। সে অত্যন্ত নিখুঁতভাবে খেয়াল রাখছিল যাতে তৃষার ঠোঁটের কোণে সস না লেগে যায়। তৃষার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্নের ভেতর আছে। এই সেই মানুষ যে তাকে সারাক্ষণ ব্যালেন্স আর ডিসিপ্লিন শেখায়, আর আজ সেই পরম মমতায় তাকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর মাঝে আর্য নিচু সরে বলল, পাস্তাটা কি বেশি স্পাইসি হয়েছে? টুইঙ্কেলের চয়েস অনুযায়ী চিজ একটু বেশিই পড়ে গেছে মনে হয়। তৃষা মাথা নেড়ে অস্ফুট সরে বলল, না, একদম ঠিক আছে। অনেকদিন পর এত ভালো পাস্তা খেলাম। টুইঙ্কেল 2 হাত তালি দিয়ে বলল, ইয়ে, বানি আর পাপার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। পাপা, তুমি বানিকে কালকেও খাইয়ে দেবে তো? তৃষা টুইঙ্কেলের এমন কাণ্ডে একে অপরের দিকে তাকিয়ে চোখ সরালো সঙ্গে সঙ্গে। খানিকক্ষণ পর আর্য হঠাৎ বলল, আপনার মেডিসিনগুলো কই রাখছেন? খাওয়ার পরপরই আছে একটা। তৃষা কিছু বলার আগে ওর মনে পড়লো মেডিসিনগুলো তো ও নিজেই গুছিয়ে রেখেছে। ও জলদি পায়ে উপর তলায় যেতে যেতে বলল, ওয়েট ফর 2 মিনিটস, আমি এক্ষুনি মেডিসিন নিয়ে আসছি। একদম নড়চড় যেন না দেখি। আর্য চলে যেতেই তৃষা খানিক বিরক্তিতে মুখ কুচকালো। পর মুহূর্তেই আনমনে বিড়বিড়িয়ে বলল, না, একদম আনরোমান্টিক না। খাম্বটা মাঝে মাঝে একটু কিউটও হয়ে যায়। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।